Hello, good morning everybody. Dear students, welcome to Learn Physics. আজকে তোমাদের সার্কুলার মোশন অর্থাৎ ইউনিফর্ম সার্কুলার মোশন যে বৃত্তীয় গতি চ্যাপ্টারের এমসিকিউ এর সলিউশন এবং হিন্টস তার প্রথম ক্লাস আজকে শুরু করব। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথম যে এমসিকিউটা আছে দেখো, এটা বলেছে যে সমদ্রুতিতে কোনো বস্তু ঘুরলে তার বেগ স্থির থাকে, ত্বরণ স্থির থাকে, ত্বরণ পরিবর্তিত হয় আর বল ধ্রুবক থাকে। তো প্রথমে এই জিনিসটা একটু ভাবতে হবে। বৃত্তগতির ক্ষেত্রে যখন কোনো একটা বস্তু একটা কোনো বৃত্তাকার পথে আবর্তন করবে, ধরো এরকম বৃত্তাকার পথে আবর্তন করছে, তখন কি হয়, এই বস্তুটার গতির বেগের অভিমুখ থাকে এরকম স্পর্শক বরাবর। যে কোনো মুহূর্তে বস্তুটার বেগের অভিমুখ এই স্পর্শক বরাবর থাকে। সেই কারণে কি হয়, সমদ্রুতিতে আবর্তন করলেও এখানে যেহেতু বেগের অভিমুখটার পরিবর্তন ঘটছে, সেই জন্য কিন্তু তার বেগটা কিন্তু স্থির থাকে না। ঠিক আছে, বেগ কিন্তু পরিবর্তন হয়, শুধুমাত্র অভিমুখটার পরিবর্তন হয় জন্য। সে কারণে প্রথম অপশন বেগ স্থির এটা হলো না। তারপরে ত্বরণ স্থির। ত্বরণ স্থির কেন হবে না? যেহেতু এখানে বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে কি এখানে ত্বরণ থাকবে। আচ্ছা, এই প্রসঙ্গে কথাটা বলে রাখি যে ধরো একটা বস্তু যখন বৃত্তাকার পথে আবর্তন করবে, তখন কি হয় জানো, তার দুটো ত্বরণ থাকে। একটা কেন্দ্র বরাবর অভিকেন্দ্র ত্বরণ, এটা সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন থাকে, ত্বরণ কেন্দ্র বরাবর ত্বরণ, এটা এফসি। আর একটা স্পর্শক বরাবর ত্বরণ, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, দুটো ত্বরণ থাকে। তো এই দুটো ত্বরণের মধ্যে যদিও তোমরা পড়বে এফসি এটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে যদি দ্রুতি সমদ্রুতিতে আবর্তন করে, বা এটাকে যদি আমি ওমেগা স্কোয়ার আর বলি, তাহলে ওমেগা কনস্ট্যান্ট যদি হয়, কৌণিক বেগ যদি কনস্ট্যান্ট হয়, ব্যাসার্ধ তো এখানে যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ কনস্ট্যান্ট, সুতরাং এফসি কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে। এফসি ধ্রুবক। কিন্তু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন যেটা, এটা কি হয় না, সময়ের সাপেক্ষে যেহেতু অভিমুখের পরিবর্তন ঘটছে, সেই জন্য ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা পরিবর্তন হয়। সেই কারণে এখানে ত্বরণ স্থির এটা আমরা বলতে পারবো না। আচ্ছা, যেহেতু ত্বরণের পরিবর্তন হচ্ছে, সেই কারণে আমরা এখানে দুটো বল পাবো। একটা হচ্ছে অভিকেন্দ্র বল, যেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর। আর একটা ট্যানজেনশিয়াল ফোর্স, যেহেতু ট্যানজেনশিয়াল মানে স্পর্শক বরাবর একটা ত্বরণ থাকছে, সেই জন্য ট্যানজেনশিয়াল ফোর্স একটা ক্রিয়াশীল হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাক্সিলারেশন যেহেতু পরিবর্তন হচ্ছে, সেই জন্য বলটাও পরিবর্তন হবে। এই বলটা ধ্রুবক যদিও, এই ত্বরণটা ধ্রুবক, কিন্তু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা পরিবর্তন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলটারও পরিবর্তন ঘটবে। কিন্তু এখানে ত্বরণ পরিবর্তিত হবে। তাহলে এই ক্ষেত্রে এই উত্তরটাই সঠিক হচ্ছে, ত্বরণ পরিবর্তিত হয়। যেহেতু এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা পরিবর্তন হয় বললাম, এটা পরিবর্তন হয়। অপশন সি এরটা এই কারণে হবে। একই রকম ভাবে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ সর্বদা, সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ, একই রকম কোশ্চেনটা বলতে পারবে। তাহলে এখানে যেহেতু আমরা বললাম যে অভিকেন্দ্র ত্বরণ, এটার কি হয় না, অভিমুখ এবং মান দুটোই কিন্তু একই থাকে, এটার কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু স্থির তো থাকে না, এটা বলতে পারবো না। স্থির থাকে, স্থির থাকে না, মান স্থির কিন্তু অভিমুখ বদলায়। হ্যাঁ, এখানে যেহেতু এই অপশনটা আছে, সেই জন্য এই অপশনটাই হবে। মান স্থির থাকে কিন্তু অভিমুখটা বদলায়, যে স্পর্শকীয় ত্বরণ যেটা, তার অভিমুখটা পরিবর্তন হচ্ছে, সেই জন্য অপশন সি এরটা হচ্ছে। সি এরটা না থাকলে তখন বি এরটা হতো। নেক্সট যেটা দেওয়া আছে দেখো, 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? 1 রেডিয়ান, তাহলে আমরা কি জানি, পাই রেডিয়ান ইকাল টু 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান কত? 1 রেডিয়ান বলেছে না, 1 রেডিয়ান ইকাল টু 180/পাই। 180/পাই, এটা ভাগ করলে 57 মতন হবে মনে হচ্ছে। এটাই হচ্ছে অপশন সি এরটা, 57
0.32 ডিগ্রি। নেক্সট 4 কোশ্চেনটা আছে বৃত্তপথে চলন্ত বস্তুর একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন নির্দিষ্ট বেগ নির্দিষ্ট থাকে। একই রকম কোশ্চেন থাকে, একই রকম কোশ্চেন। নির্দিষ্ট বেগ থাকে, বেগ তো এখানে নির্দিষ্ট হবে না কারণ অভিমুখ পরিবর্তন হচ্ছে। ত্বরণ থাকে না, ত্বরণ তো এখানে বললাম দুটো ত্বরণ থাকে, একটা ট্যানজেনশিয়াল আর একটা অরিয় মানে রেডিয়াল কেন্দ্র বরাবর। তাহলে অভিকেন্দ্র ত্বরণ থাকে, ঠিক আছে, অভিকেন্দ্র ত্বরণ থাকে, অপশন সি এটাই হবে, অভিকেন্দ্র ত্বরণ থাকে, অপকেন্দ্র ত্বরণ থাকে, অভিকেন্দ্র ত্বরণ হবে। আচ্ছা, 5এরটা বলেছে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ হবে, সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ। তাহলে এক্ষেত্রে তোমরা জানো যে ঘড়ির সেকেন্ডের কাঁটা একবার পুনরাবর্তন করতে কত সময় লাগছে সেটা তোমাকে আগে বের করে নিতে হবে। তাহলে এই সেকেন্ডের কাঁটা, হ্যাঁ ঘড়ির সেকেন্ডের কাঁটা একবার পুনরাবর্তন করতে সময় লাগে, টাইমটা হচ্ছে 1 মিনিট। 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, ঠিক আছে, 60 সেকেন্ড সময় লাগছে সেকেন্ডের কাঁটাটা একবার আবর্তন করতে। তার ফলে তার কৌণিক সরণ কত হচ্ছে, কৌণিক সরণ থিটা, এটা তোমার হচ্ছে 360 ডিগ্রি বা 2 পাই। 2 পাই হচ্ছে একবার পূর্ণাবর্তন করলে, এখান থেকে একটা পূর্ণাবর্তন করলে তোমার 360 ডিগ্রি বা 2 পাই হচ্ছে কৌণিক সরণ। অতএব কৌণিক বেগ ওমেগা সমান থিটা বাই টি। তাহলে থিটা হচ্ছে তোমার 2 পাই আর টি হচ্ছে তোমার 60 বা এখানে আমরা তাহলে পাই/30 হচ্ছে, পাই/30 রেডিয়ান পার সেকেন্ড, পাই/30 রেডিয়ান পার সেকেন্ড, অপশন সি এরটা। আচ্ছা, একই রকম ভাবে একটি বড় ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত, একই রকম ভাবে করবে, কৌণিক বেগ বের করবে, ওমেগা সমান থিটা বাই টি, থিটাটা একই হবে 2 পাই হবে, আর টিটা কত হবে ঘন্টার কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা মানে বুঝতে পারছো, এই ঘন্টার কাঁটাটা একবার পূর্ণ আবর্তন করতে, এখান থেকে পুরো আবর্তন করতে যে সময়টা লাগবে টি ইকাল টু, এটা কিন্তু 12 ঘন্টা, 12 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, তাহলে এখানে তোমার 12 ঘন্টা মানে 12 ইন্টু সেকেন্ডে কনভার্ট করলে 3600 দিয়ে গুণ করে দিবে, তাহলে তো রেডিয়ান পার সেকেন্ডে চলে আসবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবে, তাহলেই হয়ে যাবে। বড় ঘড়ি মিনিটের কাঁটার কৌণিক বেগ একই রকম ভাবে মিনিটের কাঁটার কৌণিক বেগ 1 ঘন্টা সময় লাগে একবার পুনরাবর্তন করতে, এটা করবে তাহলে। আচ্ছা, নেক্সট হচ্ছে 8এরটা দেখো, এটা বলেছে M1 এবং M2 ঘরের দুটি বস্তু R1 এবং R2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, এদের পর্যায়কাল সমান। তাহলে এই ক্ষেত্রে তোমরা জানো যে সম্পর্কটা পর্যায়কালের সঙ্গে কৌণিক বেগের যে সম্পর্ক, দুজনের ব্যাসার্ধটা আলাদা, ঠিক আছে। তাহলে একটার ব্যাসার্ধ এইটাকে আমরা ধরে নিচ্ছি R1, এখানে তোমার যে বস্তুটা আবর্তন করছে তার ভর হচ্ছে M1, আর একটা এটা হচ্ছে R2, তার যে বস্তুটা ঘুরছে তার হচ্ছে M2। কৌণিক বেগের অনুপাতে পর্যায়কাল সমান, মানে এইটা একবার আবর্তন করতে যে সময় লাগে সেটা টাইম যদি T1 হয়, আর এর একবার আবর্তন করতে এটা যদি T2 হয়, তো শর্তে বলে দিয়েছে, শর্তে হচ্ছে T1 ইকাল টু T2। তাহলে আমরা কি জানি টি সমান কত, টি এর সঙ্গে ওমেগা কৌণিক বেগের অনুপাত, টি সমান কত 2 পাই/ওমেগা। তাহলে এটা ওমেগা 1, আর এটার ক্ষেত্রে কি হবে 2 পাই/ওমেগা 2। তাহলে 2 পাই তো কনস্ট্যান্ট, তাহলে স্বাভাবিকভাবেই ওমেগা 1 ইকাল টু ওমেগা 2 হবে। তার মানে ওমেগা 1/ওমেগা 2 ইকাল টু 1 হচ্ছে, তার মানে ওমেগা 1 ইস টু ওমেগা 2 ইকাল টু 1:1, অপশন এটা, ঠিক আছে। নেক্সট, একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে, চাকাটির কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে কত হবে। তাহলে আবর্তন করছে রিভলিউশন পার মিনিট, এটা 300, ঠিক আছে, মানে এখানে তোমার এন এর ভ্যালুটা কত, এন সমান হচ্ছে 300 RPM রিভলিউশন পার মিনিট।
চাকার কৌণিক বেগ কত হবে? কৌণিক বেগ, তাহলে এটা রিভলিউশন পার মিনিট আছে, এটাকে রিভলিউশন পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, অর্থাৎ আরপিএস এ কনভার্ট করতে হবে। তার মানে 300 ইন্টু কি করতে হবে বলতো, আরপিএম। মিনিটে যদি 300 বার আবর্তন করে তাহলে সেকেন্ডে নিশ্চয়ই কম হবে, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে আরপিএস। ঠিক আছে, তাহলে এখানে তোমার এটা কেটে দিলে 50 5 5 হবে, তাহলে 5 আরপিএস। ঠিক আছে, এনটা তাহলে ওমেগা কৌণিক বেগ কত হবে? কৌণিক বেগ ওমেগা, এটা সমান আমরা ফর্মুলা জানি 2πn, তাহলে 2π ইন্টু এন এর ভ্যালু 5, অর্থাৎ 10 পাই, এটা হবে রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, সিম্পল। এখানে যে অঙ্কগুলো আমি এখানে করছি অ্যাকচুয়ালি এগুলো হয়তো পরীক্ষাতে তোমাদের থাকবে না, কিন্তু এইখানের এই যে ছোট ছোট রিলেশন গুলো, মানে কম্পাঙ্কের সঙ্গে ওমেগা কৌণিক বেগের সম্পর্ক, বা কম্পাঙ্ক তোমার আরপিএম এ দেওয়া থাকলে আরপিএস এ কিভাবে করতে হবে, এই যে ব্যাপারগুলো সেইগুলো তোমাদের কিন্তু একটু জেনে রাখতে হবে, মানে এইগুলো তোমার অন্যান্য অঙ্কতে কাজে লাগবে এই ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখানে 10 পাই যদি হয়, অপশন এটা হচ্ছে। হুম, আচ্ছা নেক্সট হচ্ছে বলেছে, দেখো 10এরটা, যদি কোনো বস্তুর আবর্তনের কম্পাঙ্ক n হয় তবে আবর্তন বেগ হবে। আবর্তনের কম্পাঙ্ক n, তাহলে আবর্তন বেগ, তাহলে ওমেগা জানতে চেয়েছে, তাহলে ওমেগা সমান আমরা কি জানি, 2πn, তাহলে এটি তো ফর্মুলা, তাহলে এখানে বুঝতেই পারছো, তাহলে অপশন বি এরটা হয়ে যাচ্ছে 2πn। আবর্তনের কম্পাঙ্ক দেওয়া আছে এটা, এনটা, বোঝা গেল। নেক্সট, একটি চাকার কৌণিক বেগ দেওয়া আছে 100 আরপিএম হলে কম্পাঙ্ক কত? তাহলে কৌণিক বেগ 100 আরপিএম। দেখো এইখানে কোশ্চেনগুলোতে বোঝার একটু ভুল হয়ে যেতে পারে, তোমাদেরকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় এই এককটা তোমাকে দেখতে হবে। এককটা দেখো আরপিএম বলেছে, আরপিএম মানে রিভলিউশন পার মিনিট, অর্থাৎ এইটাই হচ্ছে তার কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে কৌণিক বেগ, কিন্তু এককটা দেখে তোমাকে কিন্তু এটা বুঝতে হবে এটা কম্পাঙ্ককেই নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক এখানে বলে দিয়েছে 100 আরপিএম, জাস্ট এটাকে আরপিএস এ কনভার্ট করে দিতে হবে, অর্থাৎ এন ইকাল টু তোমার যদি 100 আরপিএম এটা হয়, তাহলে 100 যেমন বলেছিলাম আরপিএম থেকে আরপিএস এ কনভার্ট করার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে, এটা আরপিএস, অর্থাৎ তোমার হচ্ছে 0 0 কাটবে, 10/6 মানে 5/3 হচ্ছে, 5/3 এত আরপিএস, বা এটাকে হার্জ বলা হয়, আরপিএস বা হার্জ, মানে আরপিএস মানে হচ্ছে রিভলিউশন পার সেকেন্ড, ওইটাকেই বলা হচ্ছে হার্জ কম্পাঙ্ক, অপশন সি এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার 12টা, স্থির বেগে এম ভর একটি বস্তু এক্স অক্ষের সমান্তরাল যাচ্ছে, মূলবিন্দুর সাপেক্ষে তার কৌণিক ভরবেগ এক্স অক্ষের সমান্তরাল যাচ্ছে। সমান্তরাল যদি যায় তাহলে সেক্ষেত্রে তার কৌণিক ভরবেগ, মানে এক্ষেত্রে তো বৃত্তাকার পথে যাচ্ছে না, তো সরলরেখা বরাবর যাচ্ছে। তো এখানে যদি আমরা একটু গ্রাফিক্যালি ব্যাপারটাকে বুঝি, ধরো এইটা যদি তোমার এক্স ওয়াই একটা নির্দেশতন্ত্র হয়, এরকম বস্তুটা এক্স অক্ষের সমান্তরাল গতিশীল হচ্ছে, এইভাবে গতিশীল হচ্ছে। ঠিক আছে, তবে এইভাবে যদি গতিশীল হয় সেক্ষেত্রে মূল বিন্দু থেকে এর দূরত্বটা, ধরো কোনো মুহূর্তে বস্তুটা এখানে আছে, তারপরে ধরো কোনো আরেকটা মুহূর্তে বস্তুটার বেগ এই এই অবস্থানে থাকবে, তো স্বাভাবিকভাবে এখানে কি হচ্ছে, এই দূরত্বটা পরিবর্তন হচ্ছে, দূরত্বটা পরিবর্তন হচ্ছে, তার মানে আমরা যে কৌণিক ভরবেগের একটা রাশিমালা পড়েছিলাম, এল সমান হচ্ছে আর ক্রস পি, মানে এল ভেক্টর সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে পিটা কি রৈখিক ভরবেগ, তাহলে পি এর অভিমুখটা কোন দিকে, এক্স অক্ষ বরাবর, মানে এম ইন্টু ভি, তাহলে ভি এখানে কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, তার মানে কি পি কনস্ট্যান্ট, কিন্তু আরটা এখানে পরিবর্তনশীল হচ্ছে, আরটা কিন্তু সময়ের সাপেক্ষে অ্যাকচুয়ালি বৃদ্ধি পাচ্ছে। তো সেই হিসাবে এখানে এর
ভরবেগটা, কৌণিক ভরবেগটা বেড়ে যাওয়ার কথা। প্র্যাকটিক্যালি এটাকে শূন্য বলা যায়, কারণ আমরা কৌণিক ভরবেগের ধারণাটা নিয়ে আসবো যে যখন কোনো একটা বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আবর্তন যদি করে তখন তোমার হচ্ছে কৌণিক ভরবেগের ব্যাপারটা থাকে, কৌণিক বেগের ধারণা থাকে, আর সেখান থেকে তোমার কৌণিক ভরবেগটা আসবে। তো আমরা কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগের ধারণা থেকে যেটা দেখতে পাচ্ছি, সেখানে তোমার এল সমান আর ক্রস পি হচ্ছে। এখানে আর কিন্তু যে বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করছে তার ব্যাসার্ধ, কিন্তু এখানে আবর্তন তো করছে না, সরলরেখা বরাবর যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ভাবা যাচ্ছে যে যেহেতু দূরত্বটা পরিবর্তন হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে, এইটাই হচ্ছে তার ব্যাসার্ধ, ঠিক আছে। সেই হিসাবে এখানে এটা ক্রমশ বাড়ে, এই অপশনটাই হওয়া উচিত। দেখো এখানে দূরত্বটা কিন্তু এখানে ধরা যাবে না, এই আরটা কিন্তু সরাসরি যেটা দেখলাম আমি, মানে পার্টিকুলার একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তার কি মূলবিন্দু থেকে বা ঘূর্ণন কেন্দ্র থেকে বস্তুটার দূরত্বটাকেই প্রকাশ করছে আরকে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সে ঘুরছে না, আবর্তন করছে না, একদম সরলরেখা বরাবর যাচ্ছে বস্তুটা। তাহলে এখানে এটা বলা যায় এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর, ঠিক আছে, অবস্থান ভেক্টর। তাহলে এই অবস্থান ভেক্টর এখানেও আমরা বলবো, কিন্তু এক্ষেত্রে অবস্থান ভেক্টরটা কনস্ট্যান্ট থাকে, মানে যখন স্থির ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করে তখন আরটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তাহলে সেই হিসাবে এখানে শূন্যই হবে, মানে এর কৌণিক ভরবেগটা এটা কিন্তু শূন্য, যেহেতু এখানে কৌণিক বেগটা নেই, ঠিক আছে। কৌণিক বেগ বস্তুটার নেই, কৌণিক বেগ আমরা কৌণিক ভরবেগ এল সমান আমরা আবার পাই এটা আর আই ওমেগা, এল সমান হচ্ছে আই ওমেগা, আইটা হচ্ছে জড়তা ভ্রামক আর ওমেগাটা কি কৌণিক বেগ। তাহলে এখানে যেহেতু কৌণিক বেগটা নেই সেই কারণে আমরা এটা জিরোই বলবো, ঠিক আছে। বইয়ে তোমাদের অপশানটা এখানে তোমার একই থাকে, এইটাই ছিল, কিন্তু একই থাকবে কি করে, এর কৌণিক বেগটাই তো থাকছে না, আবর্তন করছে না, ঠিক আছে। আমি এই কনসেপ্ট থেকে বলতে চাইছিলাম যে হয়তো আর ক্রস পি, পিটা হচ্ছে ভরবেগ, রৈখিক ভরবেগ, সেক্ষেত্রে পি এর ভ্যালুটা এখানে কনস্ট্যান্ট আছে, দূরত্বটাকে আমরা যদি ব্যাসার্ধ ভাবি তাহলে হয়তো এক্ষেত্রে বৃদ্ধি পাবে এটা ভাবছিলাম। কিন্তু আমি আরও একটা রেফারেন্স বই দেখলাম, সেখানে পরিষ্কার বলা আছে যে এক্ষেত্রে বস্তু যদি বৃত্তাকার পথে আবর্তন করে তবেই কিন্তু কৌণিক বেগের কনসেপ্টটা আসবে এবং সেখান থেকে কৌণিক ভরবেগটা পাবে, ঠিক আছে। সেই হিসাবে এটা কিন্তু শূন্যই হবে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট একটা দেখো 13 যে অঙ্কটা আছে, একটা ঘুরন্ত টেবিলের অক্ষ থেকে আর দূরত্বে একটি উলম্ব দণ্ড আটকানো আছে, ঠিক আছে। একটা টেবিল তুমি কল্পনা করো, একটা ঘুরন্ত টেবিল, এখানটায় তোমার ধরে নাও টেবিলের সাপোর্ট আছে, ঠিক আছে। এই টেবিলটা কি হচ্ছে না আবর্তন করছে, এটা কৌণিক বেগ নিয়ে আবর্তন করছে। দণ্ডটির বলছে এই কেন্দ্র থেকে অক্ষ থেকে, মানে এটা হচ্ছে অক্ষ, এখান থেকে আর দূরত্বে একটি উলম্ব দণ্ড আটকানো আছে, এরকম একটা দূরত্বে একটা উলম্ব দণ্ড আটকানো আছে, এই দণ্ডটাকে এইভাবে আটকে দিয়েছে, ঠিক আছে, এইভাবে আটকে দিয়েছে। দণ্ডটির উপরের প্রান্ত থেকে এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে এম ভরে একটি গোলককে ঝুলানো আছে। বুঝতেই পারছো যে এখান থেকে যদি কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এ যদি এখানে আমি যদি ধরে নিই টেবিলের কৌণিক বেগটা হচ্ছে ওমেগা, ওমেগা কৌণিক বেগ আবর্তন করলে এখানে যখনই তুমি সুতোটা ঝুলিয়ে দিবে, সুতোটা তখন কি হবে, বাইরের দিকে ছিটকে চলে যেতে চাইবে। এটা তোমরা জানো অপকেন্দ্র বলের জন্য বাইরের দিকে ছিটকে চলে যেতে চায়। তো সেটাই বলে দিয়েছে, দেখো সুতোটি উলম্ব রেখার সঙ্গে আলফা কোণ করছে, এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এই ক্ষেত্রে কি হবে তোমরা জানো, এখানে টানের উপাংশ বিভাজন হবে, এই টান তার একটা উপাংশ ক্রিয়াশীল হবে উপরের দিকে, আর একটা ক্রিয়াশীল হবে এই বরাবর, আর একটা ক্রিয়াশীল তোমার ওজন নিচের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা তোমার থিটা হবে, মানে আলফা হবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার টি,
কস আলফা, আর এই দিকের উপাংশটা হবে টি সাইন আলফা। আর এই যে বৃত্তাকার পথে ঘুরছে, ঘোরার জন্য অপকেন্দ্র বলটা এখানে ক্রিয়াশীল হবে এম ওমেগা স্কোয়ার আর। আরটা কত না, আরটা হচ্ছে দেখো এখানে তোমার কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব কত, এই তো আর ছিলই, তার সঙ্গে এই দূরত্বটা আছে, তাই নাই কি? এই দূরত্বটা আছে। তাহলে এইটা যদি আমি এইটা সেন্টারটা আমি ও নাম দিলাম, এটা ধরে নাও এ, এটা নাম ধরে নিচ্ছ বি, আর এটা সি ধরে নিচ্ছে সি। ঠিক আছে, এখানে এইটা যদি ডি বিন্দু ধরা হয়, বিডি আর এই দূরত্বটা একই আর এটা বিডিটাই ধরে নিচ্ছে। ঠিক আছে, ডি বিন্দু এখান থেকে এই যে দূরত্বটা, মানে দণ্ডটা থেকে কত দূরত্বে বস্তুটা আছে। তাহলে এইটা আমরা প্রথমে বের করে নিই যে বিডি দূরত্বটা কত। তাহলে এইখানে তোমার এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা আমরা লম্ব বাই অতি মানে সূত্র দৈর্ঘ্যটা তো জানি। তাহলে এখানে সাইন থিটা মানে সাইন আলফা, এটা সমান লম্ব বাই অতি। লম্বটা হচ্ছে বিডি আর অতিটা হচ্ছে এল। তাহলে অতএব বিডি, তোমার বিডিটা দরকার, বিডি সমান হচ্ছে এল সাইন আলফা। ঠিক আছে, তাহলে এখন কেন্দ্র থেকে দূরত্বটা কত না, কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে তোমার আর প্লাস বিডি। অতএব ও বি এটা সমান আর প্লাস বিডি, বিডি মানে হচ্ছে এল সাইন আলফা। ঠিক আছে, এইটা কাজে লাগবে। তাহলে এখন এখানে তোমার বস্তুটা যখন একটা স্থির ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে, তখন তুমি যেটা লিখতে পারবে এম ওমেগা স্কোয়ার আর, আর এর জায়গায় তুমি এটা লিখে দাও ও বি, ও বি। ঠিক আছে, তাহলে এম ওমেগা স্কোয়ার আর, আর এর জায়গায় লিখছি ও বি ইকাল টু টি সাইন থিটা না সাইন আলফা, আর এদিকে এম জি ইকাল টু টি কস আলফা। দেখো এবারে দুজনকে ভাগ করে দাও, ভাগ করে দিলে টি টি কেটে যাবে, তাহলে টেন আলফা সমান আসবে টেন আলফা ইকাল টু তোমার এম ওমেগা স্কোয়ার ও বি ডিভাইডেড বাই এম জি, এম কেটে গেল, তাহলে কত হবে দেখো ওমেগা স্কোয়ার ওবির জায়গায় মান বসিয়ে দাও, এটা আর প্লাস এল সাইন আলফা ডিভাইডেড বাই জি। তাহলে এখান থেকে ওমেগাটা বের করতে হবে। তাহলে ওমেগা সমান বের করার জন্য তাহলে ওমেগা স্কোয়ার সমান জি টেন আলফা ডিভাইডেড বাই আর প্লাস এল সাইন আলফা। অতএব ওমেগা সমান কত হচ্ছে, ওমেগা সমান রুট ওভার অফ জি টেন আলফা ডিভাইডেড বাই আর প্লাস এল সাইন আলফা। ঠিক আছে, অর্থাৎ অপশান সি এরটা তোমার আসছে, দেখো অপশান সি। ঠিক আছে, তাহলে আজকে এই অঙ্কগুলো পর্যন্তই থাক, এগুলো প্র্যাকটিস করো, নেক্সট অঙ্কগুলো পরের ক্লাসে করব। ঠিক আছে।